আপনাদের এন্ড থেকে আপনারা যদি টেস্ট করতে চান নিজেদের, তো আজকের যে এক্সপেরিমেন্টগুলো হবে সেটার পরে আপনারা টেস্ট করতে পারেন। এবং তার যে রেজাল্ট, যাদের যাদের কাছে মাল্টিমিটার আছে তাদের কথা বলছি, তাদের যে রেজাল্ট সেইটা কতটা কি ঠিক না ভুল, ঠিক আছে, সেইটা আমরা কিন্তু আজকের ক্লাসের পরে জানতে পারবো। যে কিভাবে আমরা টেস্ট করব, কন্টিনিউটি টেস্ট করব, বা ধরুন ট্রানজিস্টার রেজিস্টার এগুলোর মাপ, রেজিস্টারের কালার কোড দেখে তার একটা মাপ আসে, সেইটা থেকে আমাদের প্র্যাকটিক্যাল রিডিং কতটা ডিফারেন্স আসছে সেইগুলো দেখতে পাবো। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিক্যাল মানেই যে একদম অ্যাকুরেট ভ্যালু আসবে সেটার কোনো মানে নেই। অর্থাৎ একটু এরর কিছু থাকবে, বা যন্ত্রের এরর থাকতে পারে, অথবা আমাদের আহ, আহ, যে কম্পোনেন্ট গুলো মাপবো সেগুলোরও কিছু এরর থাকতে পারে। তো সেই এরর গুলো কিন্তু মানে থাকা অতি আবশ্যক, কারণ আমরা এটা প্র্যাকটিক্যাল করছি। থিওরিটিক্যালি বলতে গেলে সবসময় আমাদের কি হয়, যে ভ্যালুগুলো একদম পারফেক্ট 100 ওহম মানে 100 ওহমই আসবে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল করে দেখব যে 100 ওহমের জায়গায় 101 ওহমও আসতে পারে। বোঝা যাচ্ছে? তো এইটা হচ্ছে প্র্যাকটিক্যালের মজা, যে কতটা আমরা ডিফার আসছে, কতটা কাছাকাছি আসছে, বা খুব ভুল আসছে সেটাও আমরা দেখতে পাবো, এবং এক্সপেরিমেন্ট করে বলে দিতে পারবো জিনিসটা ভালো আছে না খারাপ আছে। মাল্টিমিটারে দেখুন এখন অফ আছে, ঠিক আছে। তো এবার মাল্টিমিটার আমরা যখন অন করব তখন ডিসপ্লেতে বিভিন্ন ভ্যালু আমরা দেখতে পাবো। এবার কোথায় কি মোড আছে আমি আমরা যদি কিন্তু কোনো দেখতে চাই, কিছু দেখতে পাচ্ছি তো না তো। এই যে হ্যালো স্যার, এই যে হ্যালো। সেকশনটা আছে বলছি কি, ভিতরে আবছা তার সাইডে দেখাচ্ছে। দেখবেন একটা ঢেউ খেলানো সিম্বল আছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজের রেঞ্জ এই মাল্টিমিটারের ক্ষেত্রে আছে 750 ভোল্ট থেকে 200 ভোল্ট। তারপরে রয়েছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট আমরা কিভাবে বুঝবো, এই যে এ লেখা আছে, এ মানে অ্যাম্পিয়ার, তার পাশে এটা হচ্ছে স্ট্রেট লাইনের সিম্বল আছে, ঠিক আছে, স্ট্রেট লাইন আর নিচে 3টে ডট আছে। এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের রেঞ্জটা কি আছে এই মাল্টিমিটারের ক্ষেত্রে, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 থেকে মিলি, 200 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 200 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, 10⁻³ - 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মিলি মানে 10⁻³ আর মাইক্রো মানে 10⁻6। এবার এদিকটায় আসছি, এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ। কিভাবে বুঝলাম ডিসি ভোল্টেজ, ভি লেখা আছে তার সাথে স্ট্রেট লাইন আর 3টে ডট। যদি এসি ভোল্টেজ হতো তাহলে এখানে এই ঢেউ খেলানো সিম্বলটা থাকবে। এরপরে এই যে রেঞ্জটা আছে এখানে ওহমের সিম্বল দেওয়া আছে, এই যে সবুজ সেকশনটা পুরোটা। ওহম মানে হচ্ছে এটা আমাদের রেজিস্ট্যান্সের সিম্বল, ঠিক আছে। অর্থাৎ এখানে এই মাল্টিমিটারের ক্ষেত্রে 2000 কিলো ওহম থেকে 200 ওহম থেকে 2000 কিলো ওহম অব্দি আমরা মাপতে পারবো। তারপরে আসছি, এইটা হচ্ছে আমাদের কন্টিনিউটি মোড। কন্টিনিউটি চেক করার জন্য অথবা আমরা ডায়োড চেক করার জন্য এই মোডটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে আমাদের, এটা সিগন্যালের জন্য, এবং এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টারের জন্য। এইটা কি বলে আপনাদের ট্রানজিস্টার একটা প্যারামিটার হয় সেটার জন্য। আর যদি কোনোভাবে আমাদের হাই কারেন্ট মাপার দরকার হয় তখন আমাদের এই যে 10 অ্যাম্পিয়ার রেঞ্জটাতে সেট করতে হবে। সেক্ষেত্রে আমাদের রডগুলোর কম্বিনেশনটা একটু অন্যরকম আছে, সেটা একটু বোঝাচ্ছি আমি। আমরা বাকি যে সব মোডগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা যখন কানেক্ট করব, দেখুন এখানে দেখবেন লেখা আছে কম। কম মানে হচ্ছে কমন। কমন সব কথার অর্থ হচ্ছে, অথবা গ্রাউন্ড বলতে পারি আমরা, দেখুন এখানে গ্রাউন্ডের সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। ব্যাটারির নেগেটিভ বা যে কোনো সাপ্লাইয়ের গ্রাউন্ড যে একটা রেফারেন্স করা হয়, অর্থাৎ গ্রাউন্ড বলতে আমরা বুঝি জিরো পোটেনশিয়াল, ঠিক আছে। এখানে বিভব পার্থক্যটা জিরো। জিরোর রেসপেক্টে আমাদের ভোল্টেজ মাপবো বা কারেন্ট যেটাই মাপবো না কেন সেটা জিরো রেসপেক্টে আমাকে দেখাবে, সেই জন্য এটাকে হচ্ছে রেফারেন্স বলা হয়, কমন। এবার সবসময় কমনে আমাদের কালো প্রপটা সেট করতে হয়। দেখুন আমরা কমনে কালো প্রপটা লাগালাম, ঠিক আছে। মাল্টিমিটারে কালো প্রপটা সবসময় আমরা কমনে লাগিয়ে থাকি। এরপরে আমাদের বাকি সব রেঞ্জের জন্য আমরা এই লাল প্রপটাকে এই দ্বিতীয়টাতে দিয়ে দেবো। দ্বিতীয়টাতে দেখবেন লেখা আছে ভোল্টেজের সিম্বল দেওয়া আছে, তার পাশে ওহমের সিম্বল দেওয়া আছে, তার পাশে মিলি অ্যাম্পিয়ারের সিম্বল দেওয়া আছে।
ঠিক আছে। মিলি অ্যাম্পিয়ার অবধি মাপার জন্য আমাদের এই রেঞ্জটা কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল কিভাবে কানেকশনটা হলো। তাহলে এবার এই যে ওপরের কানেকশনটা আছে, ওপরে যে হোলটা আছে, ওখানে যদি আমরা ঢোকাই তাহলে আমরা কি মাপতে পারবো? এখানে ভালো করে আমি এটা খুলে দিচ্ছি, দেখবেন লেখা থাকে এই যে 10 অ্যাম্পিয়ার ডিসি। অর্থাৎ আমরা তো এই রেঞ্জটার জন্য মিলি অ্যাম্পিয়ার অবধি মাপতে পারি, তার থেকে বেশি 10 অ্যাম্পিয়ার রেঞ্জের জন্য মাপতে গেলে আমাকে এই উপরের প্রবটাতে কানেক্ট করতে হবে। তাহলে হাই কারেন্ট বা 10 অ্যাম্পিয়ার রেঞ্জ অবধি কারেন্ট মাপতে গেলে আমাকে এই উপরের প্রবটাতে কানেক্ট করতে হবে, লালটা আর কালোটা অ্যাজ ইট ইজ এখানে থাকে, কমনে থাকে। তো এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের কানেকশন। এখন আমরা আপাতত যা কাজ করব সব কিছুই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জেই থাকবে। সুতরাং আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে লালটাকে সেট করলাম আর কালোটাকে কমনে রাখলাম। এবার আমি যদি মাল্টিমিটার অন করি, এখন আমার প্রবগুলো কোথাও কানেক্ট করা নেই। ঠিক আছে, মাল্টিমিটার যদি আমরা অন করি, দেখবেন এখানে ভোল্টেজের ভ্যালু 0 দেখাচ্ছে। ভালো করে রিডিং গুলো লক্ষ্য করবেন। তাহলে স্যার বলছি রিডিং গুলো কোনো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, এবার হ্যাঁ। এরপর আমরা ধরুন ডিসি কারেন্ট দেখছি, ডিসি ভোল্টেজ দেখছি, সবকিছু এখন 0 দেখাচ্ছে, কারণ আমাদের প্রবগুলো কোথাও থেকে নেই। এরপর এই মাল্টিমিটারের সাহায্যে আমরা বিভিন্ন জিনিস চেক করব। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি মাল্টিমিটারটা ভালো আছে না খারাপ আছে আমরা মাল্টিমিটারটা ধরেই চেক করে বুঝতে পারি। সেটা হচ্ছে কন্টিনিউটি মোড। এই যে দেখাচ্ছি এই সিম্বলটা আছে, এটা হচ্ছে কন্টিনিউটি মোড। সুতরাং আমরা যখন কন্টিনিউটি মোডে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোটাকে আমরা কন্টিনিউটি মোডে সেট করছি। কন্টিনিউ মোডে সেট করা হয়ে গেছে। এখন ভ্যালুটা দেখাচ্ছে 1। ঠিক আছে, এবার আমি যখনই মাল্টিমিটারের দুটো প্রবকে একে অপরের সাথে ঠেকাবো, দেখুন একটা আওয়াজ আসছে, এবং এটা একটা মিনিমাম রেজিস্ট্যান্সের ভ্যালু শো করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি চেক। কন্টিনিউটি চেক করার জন্য আমাদের আরো একটা মডিউল আছে, সেটা হচ্ছে এই মডিউলটা, ইলেকট্রনিক কন্টিনিউটি টেস্টার বা ফল্ট ফাইন্ডার বলে থাকি আমরা এটাকে। ঠিক আছে, এটারও দুটো প্রব আছে। ঠিক আছে, তো কালোটা যদি আমি কমন ধরি, এটা হচ্ছে আমার রেফারেন্স। কালো আর লাল দেখবেন, এটা তো লাল আছে। যখনই আমরা দুটোকে একে অপরের সাথে টাচ করব, ভালো করে লক্ষ্য করবেন এখানে এর ভেতরে একটা এলইডি আছে। তো কন্টিনিউটি পাথটা বরাবর হলে এই এলইডিটা জ্বলে উঠবে। দেখুন আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্টিনিউটি চেক করার জন্য সবথেকে বেস্ট টেস্টার, কন্টিনিউটি চেক করার জন্য। এবার আমরা ধরুন কোনো একটা তারের যদি কন্টিনিউটি চেক করতে চাই, এখান থেকে আমরা একটা ওয়্যার নিয়ে নিলাম। ঠিক আছে, এটা ধরুন পুরোনো ওয়্যার। এবার এই ওয়্যারটা ভেতরে কোথাও কাটা পড়েছে কিনা, নাকি কন্টিনিউ আছে কিনা, সেটা বোঝার জন্য আমরা কন্টিনিউটি চেক করব। ঠিক আছে, তাহলে আমি একটার সাথে এই কালোটা লাগিয়ে দিলাম।
আর আরেক দিকে টার্মিনালটার সাথে আমরা টেস্টারটাকে অ্যাড করলাম। দেখুন লাইট জ্বলছে, লাইট জ্বলছে মানে এই তারটা কন্টিনিউ আছে, অর্থাৎ মাঝে কোনো ব্রেক নেই, তারটা ভালো আছে। বোঝা গেল? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু বলবেন। আচ্ছা, এবার আমরা টেস্ট করব রেজিস্টার। তো রেজিস্টার আমরা সবাই জানি, আমরা কালার কোড দেখে চিনতে পারি যে একটা রেজিস্টারের ভ্যালু কত। আমরা কালার কোড দেখে ক্যালকুলেট করে বলতে পারবো যে আমাদের এই রেজিস্টারটার ভ্যালু কত। তার সাথে সাথে আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখবো যে এটার এক্সাক্ট ভ্যালু কত আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো আপনারা নোট করবেন, একটা টেবিল বানিয়ে নেবেন সবাই। টেবিলে রেজিস্টারটা মানে কালার কোড দেখে যে ভ্যালুটা আসছে সেটা নোট করবেন, তার পাশে সেটা নোট করবেন। এইভাবে আমরা প্র্যাকটিক্যাল এই রেজিস্টারটা নিচ্ছি, ভালো করে দেখবেন এটার কালারটা কি আসছে। যদি কালারটা ভালোভাবে বোঝা না যায় আমি বলে দিচ্ছি কালারটা কি আছে। প্রথম কালারটা আছে ব্রাউন, তারপরে রেড, তারপরে রেড, তারপরটা গোল্ডেন। ঠিক আছে, ঠিক আছে, ব্রাউন, রেড, রেড, তারপরে গোল্ডেন। তো এই রেজিস্টারটার ভ্যালু কত আসতে পারে কালার কোড দেখে বলতে পারবেন কেউ? এটা আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে কালার কোডটা মনে রাখার জন্য, যে বিবি রয় গোস টু বোম্বে ভায়া গেটওয়ে। এই রেজিস্টারের যে কালার কোডটা ছিল সেটা আমি এখানে লিখছি ছবিতে। প্রথমটা হচ্ছে ব্ল্যাক, তারপরে দুটো হচ্ছে রেড আছে, তারপরে কালারটা হচ্ছে গোল্ডেন। আমাদের মূল যে তিনটে কালার হচ্ছে এই তিনটে কালার, এই তিনটে কালারের উপর আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে, তো ব্ল্যাক মানে আমরা এখানে দেখলাম কি 0। ঠিক আছে, তারপরে সরি প্রথম কালারটা এখানে ব্রাউন আছে। ঠিক আছে, ব্রাউন আছে, ব্রাউন মানে হচ্ছে দেখলাম 1, তাহলে এটা 1 লিখলাম। রেড, রেড আছে, তারপর একটা রেড মানে হচ্ছে 2, 2 লিখলাম। ইনটু, এখানে হচ্ছে ইনটু, তারপরে 3 নম্বর কালারটা হচ্ছে মাল্টিপ্লায়ার বলি আমরা, অর্থাৎ 3 নম্বর কালারে যে কালারটা আছে সেটা 10 টু দি পাওয়ার হয় মাল্টিপ্লাই। 1 2 ইনটু রেড, রেড মানে হচ্ছে 2, তার মানে 10 টু দি পাওয়ার 2। তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে, অর্থাৎ 1 2 10 টু দি পাওয়ার 2 মানে 0 0 দুটো 1200 ওহম। আর গোল্ডেন কালারটা সিগনিফিকেন্স হচ্ছে ±5%, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 1200 ওহমের থেকে ±5% উপরে বা নিচে নামা করতে পারে। তো আমরা তাহলে কালার কোডের যে ফর্মুলাটা আছে সেটা দেখে বুঝলাম যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা 1200 ওহম আসবে। যে কালার কোডটা ছিল সেটা হচ্ছে ব্রাউন, রেড আর রেড, সেটা ছিল গোল্ডেন। এখন আমরা
মাল্টিমিটার দিয়ে চেক করব যে আদৌ এই ভ্যালুটা আসে কি আসে না। তাহলে আমাদের মাল্টিমিটার পাশে রেখেছি আমরা। এবার আমরা রেঞ্জটা দেখলাম 1200 ওহম। তাহলে আমরা এখানে কোন সিলেকশনটা নেব? সেটা হচ্ছে প্রথমটা 200, তারপরেরটা আছে 2000। তাহলে 2000 এর রেঞ্জটা আমরা সিলেক্ট করব, কারণ 2000 রেঞ্জের মধ্যে আমাদের 1200 ওহমটা আসে। তো আমরা প্রথমে সেট করে নিলাম 2000 রেঞ্জে। ওকে, এরপর আমরা রেজিস্ট্যান্সের যে কোনো প্রান্তে দুটো ক্রস ঠেকাবো। এটা আমি হাত দিয়ে ধরেছি বলে একটু ওপর নিচ করছে ভ্যালুটা। 1270 এর কাছাকাছি আসছে। 1270, 1264 এরকম আসছে ভ্যালুটা। তো আপনারা খাতায় আপাতত 1264 ভ্যালুটা নোট করুন। ঠিক আছে, তাহলে আমরা কালার কোড দেখে পেলাম এটা থিওরিটিক্যাল ভ্যালু, আর প্র্যাকটিক্যাল ভ্যালুটা পেলাম হচ্ছে 1264 ওহম। এরপর আমরা আরেকটা রেজিস্টার নিচ্ছি, সেটাও চেক করতে পারি যে কালার কোডটা কি আছে এবং ভ্যালুটা কি আছে। আচ্ছা, এটাতে যে ভ্যালুটা আছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্রাউন, ব্ল্যাক, অরেঞ্জ, তারপরে গোল্ডেন। ঠিক আছে, ভ্যালুগুলো নোট করছি। ব্রাউন, তারপরে হচ্ছে ব্ল্যাক, তারপরে অরেঞ্জ, গোল্ডেন। ঠিক আছে, এবার কি ব্রাউন মানে কি? ব্রাউন মানে হচ্ছে 1, ব্ল্যাক মানে হচ্ছে 0, আর অরেঞ্জ মানে হচ্ছে 3। তার মানে 10 টু দি পাওয়ার 3 ওহম বলতে পারি। আর এটা প্লাস মাইনাস 5% ওঠানামা করতে পারে, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখলাম যে ভ্যালুটা একটু বেশি আছে অরিজিনাল থেকে। তো আমাদের ফোকাস মূলত এই প্রথম তিনটে কালার কোডের উপর থাকবে যে ভ্যালুটা কত আসছে। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে 10,000 ওহম। 10,000 ওহম বা 10K ওহম বলতে পারি আমরা এটা। তো এইটা হলো আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, যেটা আমরা কালার কোড দিয়ে ফর্মুলা দিয়ে বের করলাম। এখন আমরা যদি মাল্টিমিটার দিয়ে টেস্ট করি, তাহলে রেঞ্জটা আমরা বাড়িয়ে নেব। দেখুন 20K এই রেঞ্জটা সিলেক্ট করলাম। ঠিক আছে, 2000 ছিল, এটা যেহেতু ভ্যালু বেশি, তাহলে 20K রেঞ্জটা সিলেক্ট করলাম। এরপর আমরা ভ্যালুটা দেখব। নাইন পয়েন্ট সিক্স টু। তাহলে আপনারা 9.6 ভ্যালুটা নোট করুন। দেখুন এটা অরিজিনাল থেকে একটু কম এলো।
অরিজিনাল ভ্যালু হচ্ছে, থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 10 কিলো ওহম আসার কথা, এটা এসছে 9.6 কিলো ওহম। আরো কিছু প্রশ্ন আছে? আমরা রেজিস্টারের উপর প্র্যাকটিক্যালটা দেখলাম, যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। আপনাদের নিজেদের কাছে যে মাল্টিমিটার আছে, যদি কারোর কাছে মাল্টিমিটার থেকে থাকে, তাহলে আপনারা নিজেরাও এরকম সার্কিটের মধ্যে, পুরোনো কিছু সার্কিটের মধ্যে রেজিস্টার খুলে ভ্যালু চেক করে দেখতে পারেন। আরেকটা আছে দেখি। আরেকটা রেজিস্ট্যান্স আমরা নিয়েছি, এটা ভ্যালুটা দেখবেন কি কি কালার আছে। প্রথমে হচ্ছে ব্রাউন, তারপরে ব্ল্যাক, তারপরে ব্ল্যাক, ঠিক আছে, তারপরে গোল্ডেন কালার। অর্থাৎ ব্রাউন, ব্ল্যাক, ব্ল্যাক, গোল্ডেন। ব্রাউন মানে হচ্ছে আমরা জানি 1, ব্ল্যাক মানে 0, ইনটু 10 টু দি পাওয়ার ব্ল্যাক মানে 0, ইনটু 10 টু দি পাওয়ার 0 লিখব, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত আসা উচিত? 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 10 ইনটু 1 মানে 10, তাহলে ভ্যালুটা 10 ওহম আসা উচিত। এবার আমরা প্র্যাকটিক্যাল করে দেখব যে এটার ভ্যালু কত আসছে। আগে আমরা কি করব, মাল্টিমিটার রেঞ্জটা চেঞ্জ করব। দেখুন মাল্টিমিটারের লোয়েস্ট রেঞ্জ আছে 200 ওহম, ঠিক আছে। তো আমরা তাহলে 10 ওহম মাপার জন্য 200 ওহম রেঞ্জে ভ্যালুটা সেট করলাম। এরপরে প্রোবগুলো ঠেকাবো। রেজিস্ট্যান্স যদি খারাপ থাকে তাহলে আপনাকে উজ্জ্বল হয়ে দেখাবে। এটা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এটাতে একটু রেজিস্ট্যান্সটা পুরোনো কোনো সার্কিট থেকে নেওয়ার এই জন্য হয়ে গেছে, এই জন্য এটা ভুল ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। কালার কোডটা তৃতীয় কালার কোডটা বোঝাই যাচ্ছে না, হয়ে গেছে এই জায়গাটা, মানে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেই জন্য ঠিকঠাক ভ্যালু দেখাচ্ছে না। তো এইভাবে আমরা টেস্ট করে বলতে পারি যে রেজিস্টারটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। দেখুন 3 ভোল্ট আসছে, 3.16 ভোল্ট, কিন্তু এটা মাইনাস আসছে। কেন মাইনাস আসছে? কারণ আমি ভুল দিকে ধরেছি, ঠিক আছে। কিভাবে বললাম ভুল থেকে? এই যে পেন্সিল ব্যাটারি কি, যে দিকটায় ধরুন একটা টুপির মতো বেরিয়ে থাকে, ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর যে দিকটা একদম ফ্ল্যাট থাকে সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। কিন্তু আমি ইচ্ছে করে উল্টো দিকে ধরেছিলাম, যে ভ্যালুটা দেখানোর জন্য যে আপনারা যদি ভুল দিকে ধরেন তাহলে ভ্যালুটা কিন্তু উল্টো আসবে। উল্টো দিকে ধরেছি, সেই জন্য আমাদের ভ্যালুটা আসছে 3.16 ভোল্ট, কিন্তু মাইনাসে এসছে। আমি যদি উল্টো দিকে ধরি, প্রবগুলো যদি চেঞ্জ করে দিই, লালটাকে পজিটিভে, কালোটাকে নেগেটিভে ঠেকাই, তাহলে আমার ভ্যালুটা সঠিক আসছে 3.16 ভোল্ট। বোঝা গেল?
তাহলে এটা নোট করবেন আপনারা 3.16 ভোল্ট। ডিসি ভোল্ট কিভাবে চেক করতে হয় আমরা দেখে নিলাম। এটা আমরা ছোট দুটো ব্যাটারি দিয়ে দেখালাম। আপনারা বড় রেঞ্জের যে কোনো ধরনের ব্যাটারি চেক করে দেখতে পারেন যে কত ভোল্টেজ আছে, এবং ভোল্ট মিটার দিয়ে চেক করে আমরা এইভাবে বলে দিতে পারি যে ব্যাটারিটা চার্জ আছে না ডিসচার্জ হয়ে গেছে। যেভাবে আমরা 9 ভোল্টের ব্যাটারি বললাম, এবারে এটা ডিসচার্জ হয়ে গেছে। এরপর আমরা টেস্ট করব ডায়োড। ঠিক আছে, তো ডায়োডের দুটো টার্মিনাল থাকে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন। আমরা যদি সিম্বলটা আঁকি, এদিকটা হচ্ছে পি, এদিকটা হচ্ছে এন, পিএন ডায়োড, পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, তো এই যে যে দিকটায় হচ্ছে দাঁড়িয়ে আছে সেদিকটা হচ্ছে এন টার্মিনাল। যদি আপনারা ডায়োডটা ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন যে এক সাইডে একটা রুপোলি কালারের ব্যান্ড আছে। ঠিক আছে, একদিকটা কালো আর এক সাইডটা রুপোলি কালারের ব্যান্ড আছে। তো রুপোলি বা সাদা টাইপের একটা ব্যান্ড আছে। তো এই ব্যান্ডটা থেকে বুঝতে পারবো আমরা যে এটা কোনটা কোন দিকে। রুপোলি কালারের ব্যান্ডটা যেদিকটা আছে সেদিকটা হচ্ছে এন, আর এদিকটা হচ্ছে পি। ঠিক আছে, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে পিএন জাংশন ডায়োডের সাথে আমরা ব্যাটারির পজিটিভটা কানেক্ট করব, আর এন এর সাথে আমরা নেগেটিভটা কানেক্ট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসের কানেকশন। স্যার আর একবার বলুন না, বুঝতে পারলাম না নিচেরটা। নিচেরটা হচ্ছে একটা ব্যাটারি কানেক্ট করেছি আমরা। পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াস বলতে আমরা কি বুঝি? পি সাইডটা হচ্ছে পজিটিভ সাইড, এন সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড। অর্থাৎ ব্যাটারির পজিটিভের সাইডের সাথে পি কানেকশনটা অ্যাড করব, আর এন দিকটা হচ্ছে ব্যাটারি নেগেটিভের সাথে অ্যাড করব। এটা করলে আমরা ডায়োডের ফরওয়ার্ড বায়াস যে কানেকশনটা হয় সেটাতে আমরা ডায়োডটাকে টেস্ট করে দেখতে পারবো। কারণ ডায়োড সবসময় একমুখী প্রবাহ চালনা করতে পারে। আপনি যদি উল্টো দিকে চালিয়ে দেন, মানে এই কানেকশনটাকে যদি আমি উল্টো করে লাগাই, অর্থাৎ পি সাইডে আমি পজিটিভ, পি সাইডে নেগেটিভ, আর এন সাইডে যদি পজিটিভ কানেক্ট করি, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। একমাত্র যদি পির সাথে পজিটিভ আর এন এর সাথে নেগেটিভ কানেক্ট করেন, তাহলেই ডায়োড কারেন্ট পাস করতে পারবে। তাহলে ডায়োড টেস্ট করার জন্য আমরা এই যে কন্টিনিউটি মোডটা আছে, কন্টিনিউটি মোড, তার নিচে দেখবেন ডায়োডের সিম্বল আছে। এই যে ডায়োডের সিম্বল রয়েছে, সুতরাং এই মোডটাতে আমরা সেট করব। তারপরে দেখব ডায়োডের ভ্যালু কত আসছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা ডায়োডটা ভালো আছে কিনা টেস্ট করার উপায়। তাহলে লাল দিকটা পজিটিভ, এটাকে আমরা পি সাইডে কানেক্ট করলাম, আর কালো সাইডটা হচ্ছে নেগেটিভ, এটাকে আমরা এই ব্যান্ড যে দিকটায় আছে অর্থাৎ এন সাইডের দিকটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখুন আমাদের একটা ভ্যালু আসছে। ঠিক আছে, সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই ডায়োডটা ভালো আছে। দেখুন উল্টো দিকে কানেক্ট করলাম, এখানে কিন্তু 1 শো করছে। কন্টিনিউটি মোড বা ডায়োড মোডটাতে কোনো ভ্যালু শো করছে না। কানেকশনটাকে জাস্ট উল্টে দিয়েছি আমরা। এন সাইডের দিকটাতে আমরা পজিটিভ কানেক্ট করেছি, আর পি সাইডটাতে নেগেটিভ কানেক্ট করেছি। কোনো ভ্যালু কিন্তু মাল্টিমিটারে শো করছে না।
সুতরাং ডায়োড যে একমুখী প্রবাহ চালনা করে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসেই একই দিকে কারেন্ট পাঠায়, রিভার্স বায়াসে কারেন্ট পাঠাতে পারবে না, এটা থেকে আমরা এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারলাম। দেখুন আমরা আবার উল্টো করে দিচ্ছি, উল্টো করে যখন প্রবগুলো ঠেকাচ্ছি তখন একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু আমরা যখন রিভার্স বায়াসে কানেক্ট করছি তখন কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না। আচ্ছা, আজকের সেশনে অলরেডি আমাদের প্রথম থেকে যদি আমরা দেখি যে কি কি আলোচনা হলো, ফার্স্ট যেটা আলোচনা হলো সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের যে কালার চার্ট আছে, সেই কালার চার্ট থেকে থিওরিটিক্যালি একটা রেজিস্ট্যান্স কত ওহমের হবে সেটা আমরা বের করতে পারি, এবং প্র্যাকটিক্যালি মাল্টিমিটার দিয়ে চেক করে কত হতে পারে সেটা আমরা চেক করলাম। এবং প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালির মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কেন আছে না, এই যে যে গোল্ডেন যে কালারটা ছিল যেটা +-5%, এই +-5%-এর কারণে কম বা বেশি আসতে পারে, কিন্তু সেটা অবশ্যই হবে উইথিন 5%। মানে যদি 100 ওহমের রেজিস্ট্যান্স হয়, 5% বেশি মানে 105, 5% কম মানে 95। 95 থেকে 105 এর মধ্যেই ভ্যালু যদি দেখায় তাহলে ওই রেজিস্ট্যান্স ওকে আছে। নেক্সট কি আলোচনা হলো, নেক্সট যেখানে অলরেডি আমাদের এগুলো প্র্যাকটিক্যালি চেক করা হয়েছে। নেক্সট যেটা আলোচনা হলো সেটা হচ্ছে ব্যাটারি মানে ডিসি ভোল্ট, সেই জন্য আমরা মাল্টিমিটার দিয়ে ডিসি মোডে চেক করেছি। ব্যাটারির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাটারির গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তত ভোল্টের ব্যাটারি, সেটা 9 ভোল্ট বা 3 ভোল্ট বা 1.5 ভোল্ট। প্র্যাকটিক্যালি যখন আমরা চেক করব তখন প্রপারলি যত ভোল্ট লেখা থাকে তত ভোল্ট আসে না, হয় তার থেকে সামান্য বেশি বা সামান্য কম, এইটা আসে। এবার সামান্য কম যেটা, সেই কমটা যদি লিমিটের থেকে কম হয়, ধরুন 9 ভোল্টের ব্যাটারি যদি 8 ভোল্ট, 8.5 ভোল্ট কি 7.5 ভোল্ট যদি থাকে, তাহলে বলবো যে সেটা চার্জেবল অবস্থায় আছে। এবার কম চার্জ বেশি চার্জ এরকম, ধরুন 80% চার্জ আছে কি 60% চার্জ আছে। কিন্তু যদি 6 ভোল্ট এরকম চলে আসে তার মানে কিন্তু পুরোটাই ডিসচার্জ, তাই এই ব্যাটারি দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। নেক্সট যেটা আলোচনা হলো সেটা হচ্ছে ডায়োড। ডায়োড কথাটা মানে হচ্ছে একমুখীকরণ, অর্থাৎ ইলেকট্রিক ফ্লো বা ইলেকট্রনের প্রবাহটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাকে ডায়োড লাগাতে হয়। যেরকম আমাদের জলের ট্যাপ কল হয়, আমি যদি ট্যাপ কলটা বন্ধ করে দিই জল যাবে না, ট্যাপ কল খোলা রাখলে জল পড়বে। ঠিক জল যেরকম প্রবাহটাকে আমি বন্ধ এবং খোলা এই দুটো মোড করতে পারছি, ইলেকট্রন প্রবাহটাকে কিন্তু বন্ধ বা খোলা দুটো করা যায়। সেটা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডায়োড। ডায়োডের স্যার চিহ্নগুলো বললেন যে একদিকে একটা সাদা রঙের মার্কিং করা থাকে, সেই দিকটা হচ্ছে নেগেটিভ, উল্টো দিকটা হচ্ছে পজিটিভ। আমরা ব্যাটারির সঙ্গে যদি ডায়োডের পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করি, ডায়োডের পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট করি, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এইভাবে কানেক্ট করলে ডায়োডের ভেতর থেকে তড়িৎ যাবে, অর্থাৎ ব্যাটারির ভেতর থেকে যে পজিটিভ নেগেটিভ কারেন্ট সেই ফ্লোটা এই ডায়োডের ভেতর থেকে প্রবাহ হবে। এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই ওই বাল্বটা জ্বলবে, কিন্তু যদি উল্টো কানেক্ট করে দিই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে না, ফলে যেটা বাল্ব কানেক্ট করলে বাল্বটা কিন্তু জ্বলবে না। এটা কোথায় ব্যবহার করা হয় না, এরকম ভাবে 4টে ডায়োড দিয়ে যদি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করি, তাহলে সেই ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি। অর্থাৎ এসি ডিসি কনভার্টার যেগুলো আমরা ইভির মডিউলের মধ্যে পড়েছি, যে এসি ডিসি কনভার্টার, ডিসি ডিসি কনভার্টার, এইগুলো কিন্তু এই ডায়োড দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ ডায়োড দিয়ে একটা সার্কিট তৈরি করে এই কনভার্টারগুলো তৈরি করা হয়। এখনো পর্যন্ত যতটা আলোচনা হয়েছে এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছিলাম যে আপনি বললেন যে 6 ভোল্ট মানে ডিসচার্জ আছে, হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেল ব্যাটারিতে দেখা গেল 7 বা 8 ভোল্ট আছে, সেক্ষেত্রে কি ওটা ডিসচার্জ না চার্জ আছে? সেটা হচ্ছে এই যে 9 ভোল্টের ব্যাটারি, এই যে 9 ভোল্টের যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা দেখুন কোম্পানির নাম লেখা আছে, 9 ভোল্টের ব্যাটারি লেখা আছে। নেটে গিয়ে যদি সার্চ করি তাহলে দেখাবে এই কোম্পানির এই 9 ভোল্টের যে ব্যাটারি আছে, এই 9 ভোল্টের ব্যাটারিতে যদি 8 ভোল্ট দেখায় তাহলে ওই ব্যাটারিতে কতটা চার্জ আছে। যদি 8.5 ভোল্ট দেখায় তাহলে কতটা চার্জ আছে, যদি 7 ভোল্ট দেখায় তাহলে কতটা চার্জ আছে, যদি এই যে 6.55 ভোল্ট মানে 6.5 ভোল্ট দেখায়
তাহলে কতটা চার্জ আছে। তার মানে কোনো কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং করেছে সেই কোম্পানি একটা গ্রাফ করে দিয়ে দেবে যে আমার এই ব্যাটারির এত ভোল্ট শো করছে, মানে এর ভেতরে কতটা চার্জ আছে। কেন না, যেহেতু এটা নর্মাল ব্যাটারি, এতে কোনো বিএমএস লাগানো নেই, সেই জন্য এই ব্যাটারিতে কতটা চার্জ আছে এবং সেই চার্জের মানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আমরা ডিরেক্টলি বুঝতে পারবো না। কেন না, সেইটা দেখার জন্য যে বিএমএস লাগে সেটা এতে লাগানো নেই। এই জন্য আমরা যদি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে যাই, সেখানে যেহেতু ডিরেক্টলি বিএমএস লাগানো আছে, সেই জন্য আমাদের মোবাইলের মতো যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ অর্থাৎ স্যার, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে লিস্ট দিয়ে দিবে সেই লিস্ট ধরে আমাকে দেখে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। যদি আমারন কোম্পানি ব্যাটারি হয় তার লিস্ট দেখে নিতে হবে। যদি অন্য কোম্পানি ব্যাটারি হয়, সে মানে ম্যানুফ্যাকচারিং যে করবে সেই বলতে পারবে যে এতটা ভোল্ট আছে মানে এতে কত পার্সেন্ট চার্জ আছে। ডায়োডের যে ব্রিজ কানেকশন হয়, অর্থাৎ ডায়োডের অ্যাপ্লিকেশন যেটা আমরা পড়েছিলাম যে ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করতে পারে, সেইটা রিলেটেড দেখবেন আমাদের যে কোনো ব্যাটারির যে চার্জার থাকে, ঠিক আছে, আমাদের স্মার্টফোনের যে চার্জার আছে, যে কোনো চার্জার খুললেই আপনি দেখতে পাবেন যে ওখানে একটা এরকম ব্রিজ সার্কিট থাকে। এবার এই ব্রিজ সার্কিটের কাজটা কি? ব্রিজ সার্কিটের কাজ হচ্ছে এসি টু ডিসি কনভার্টার। এটা নিয়ে আমরা পরের আরো বিস্তারিতভাবে প্র্যাকটিক্যাল করতে পারবো, কিন্তু এই বেসিক সার্কিটটা যেহেতু আমাদের কাছে আছে সেই জন্য আপনারা দেখিয়ে দিচ্ছি। ধরুন এসি থেকে কিভাবে ডিসিতে কনভার্ট করে এই ডায়োড সার্কিটটা। এসি সোর্স কিভাবে কাজ করে আমরা জানি, আপ ডাউন করে, তাই তো? এবার এই এসি সোর্সের সাথে আমি যদি 4টে ডায়োডকে এভাবে কানেক্ট করি, আর মাঝখানে একটা লোড ধরুন আছে, রেজিস্ট্যান্স লাগিয়ে দেন, একটা লোড। এইটা হচ্ছে আমাদের বেসিক এসি টু ডিসি কনভার্টারের সার্কিট। কিভাবে কাজ করে? তো প্রথম হাফটার জন্য ফার্স্টে ধরুন কারেন্টটা এখান থেকে আসছে, এসে দেখবে কোন ডায়োডটা অন আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। অন আছে মানে ফরওয়ার্ড বায়াসে আছে। তো এই ডায়োডের পি সাইডটা দেখবেন পজিটিভের সাথে কানেক্ট আছে, আর এন সাইডটা এদিকে আছে। তাহলে প্রথম হাফের জন্য কারেন্টটা এই সার্কিট হয়ে লোড হয়ে এই ডায়োডটা হয়ে ফিরে যাবে, ঠিক আছে? এটা হলো প্রথম হাফটার জন্য। আর দ্বিতীয় হাফটার জন্য, এই হাফটার জন্য মানে নেগেটিভ হাফটার জন্য কারেন্টটা উল্টো দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এসে দেখবে যে এই ডায়োডটা অন আছে, এই এই দিক দিয়ে যাবে, দিয়ে আবার এটা হয়ে এই ডায়োড হয়ে ফিরে আসবে। যদি নাম দিই এরকম ভাবে এ বি সি ডি 4টে ডায়োড, তাহলে প্রথম হাফটার জন্য এ আর ডি ডায়োডটা অন থাকবে, আর সেকেন্ড নেগেটিভ হাফটার জন্য বি আর সি ডায়োডটা অন থাকবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এই লোডের মধ্যে দিয়ে কারেন্টটা কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে। এ ডায়োডটা যখন অন আছে, এ আর ডি যখন অন আছে, এ ডি এইভাবে যাচ্ছে কারেন্টটা। আবার বি ডায়োডটা যখন সি ডায়োডটা অন আছে, কারেন্টটা, হ্যাঁ লাল পেনটা দিয়ে দেখাই। তো প্রথমে যখন এ আর ডি অন আছে, তাহলে কারেন্টটা এই পাত্রা দিয়ে গিয়ে এটা হয়ে ফিরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কারেন্টের ডিরেকশনটা কিন্তু ওপর থেকে নিচের দিকে লোডের থ্রু দিয়ে। আর সেকেন্ড হাফটার জন্য কি হচ্ছে, কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, গিয়ে বি ডায়োড হয়ে এদিক দিয়ে সি ডায়োড অন হয়ে ঘুরে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে। সুতরাং লোডের মধ্যে দিয়ে কারেন্টটা একই ডিরেকশনে হচ্ছে। অর্থাৎ সোর্সের দিকে যদি আমি এরকম সোর্সটা দিই, তাহলে লোডের দিকে আমার আউটপুট গুলো এরকম এরকম আসবে, নেগেটিভেরটাও পজিটিভের থ্রু দিয়ে যাবে। স্যার বলছিলাম এটা তো চার্জারে ব্যবহার করা হয় তো? চার্জারে ব্যবহার করা হয়, এটা ব্রিজ সার্কিট বলে। হ্যাঁ স্যার, যখন সুইচ মারবো তখন কেমন মানে যাবে সার্কিটটা? যখন সুইচ অন করবেন তখন তো এসি সোর্সটা সাপ্লাই করা শুরু হবে না। আমাদের বাড়িতে সবাই এসি সোর্স ইউজ করি, ঠিক আছে? তো এসি সোর্স মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, মানে আপ ডাউন করতে থাকে। অর্থাৎ পজিটিভ হাফ নেগেটিভ হাফ, পজিটিভ হাফ নেগেটিভ হাফ, এইভাবে চেঞ্জ করতে যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এসি থেকে ডিসিতে বানানো।
সুতরাং এই নেগেটিভ হাফটাকে আমরা যদি পজিটিভ ভাবে কনভার্ট করতে পারি, সেই জন্য এই ব্রিজ সার্কিটটা আমরা ইউজ করি। এই ডায়োডের 4টে ডায়োডের কম্বিনেশন করে আমরা এই সোর্সের আউটপুটটাকে চেঞ্জ করে আমরা এইভাবে ডিসি সোর্সে বানিয়ে নিতে পারি। এটা পিওর ডিসি নয়। এরপরে আমরা ফিল্টার সার্কিট অ্যাপ্লাই করি, ফিল্টার অ্যাপ্লাই করে আমরা এটাকে ডিসি বানাই। মানে এটা এই প্রথম স্টেপে হচ্ছে এটা পালসেটিং ডিসি হয়, তারপরে স্টেপে পিওর ডিসি হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্কিটের ডায়োডটা, 4টে ডায়োড যেভাবে কানেক্ট করা আছে। আর স্যার যেটা ওই ফিল্টার প্রসেস বললেন ক্যাপাসিটরটা, ওটা স্যার কোথায় লাগানো থাকে, মানে পজিটিভের দিকে লাগানো থাকবে না নেগেটিভের দিকে লাগানো থাকবে? ক্যাপাসিটার ধরুন আপনার ওই যেভাবে পজিটিভ নেগেটিভ যেরকম ভাবে হয় ওইভাবেই লাগানো থাকে, কিন্তু ক্যাপাসিটার দু রকমের হয়, আমি এক্সপ্লেন করছি। ক্যাপাসিটার হচ্ছে আপনাদের, দেখুন এখানে ভালো করে দেখতে পাবেন, এটাও একটা এক রকমের ক্যাপাসিটার, ঠিক আছে। এর গায়ে লেখা থাকে যে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এটা রিডিংটা লিখে দিচ্ছি আমি, 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এটা হচ্ছে ক্যাপাসিটার রিডিং। এই যে সার্কিটে দেখবেন একটা ছোট্ট ক্যাপাসিটার লাগানো হয়েছে, ঠিক আছে। তো এখানে এই ক্যাপাসিটার ক্ষেত্রে একটা সাদা ব্যান্ড বা এরকম অ্যারোওয়ালা, এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন অ্যারো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। এটা চেনার উপায়, ঠিক আছে। এই ক্যাপাসিটার গুলো পোলারিটি আছে, আর এইগুলো হচ্ছে এক ধরনের ক্যাপাসিটার, এগুলো কোনো পোলারিটি নেই। এই ক্যাপাসিটার এর হচ্ছে কোনো পোলারিটি নেই, মানে যেদিকে খুশি পজিটিভ নেগেটিভ কানেক্ট করতে পারেন। বোঝা যাচ্ছে কি বললাম? এইগুলো হচ্ছে হ্যাঁ পোলারাইজ ক্যাপাসিটার, এইগুলো হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটার। স্যার বলছিলাম কালোটার ক্ষেত্রে আর একটু বলবেন, বুঝতে পারছি না ওই কালোটা। কালোটার ক্ষেত্রে আমি একটু ছবিটা এঁকে বলি, একটু ছোট আছে হয়তো দেখতে পাচ্ছেন না। কালোটার ক্ষেত্রে কি হয়, এরকম সিলিন্ড্রিকাল শেপের হয়তো ব্যাপারটা, দুটো টার্মিনাল বেরিয়ে থাকে এরকম, তো মাঝখানে দেখবেন সরু একটা ব্যান্ড থাকে। পুরোটা যদি কালো কালারের হয়, এটা একটা সাদা কালার বা রুপোলি কালারের একটা ব্যান্ড থাকে মাঝখানে লম্বা করে। তো এখানে এরকম অ্যারো থাকে, এই অ্যারোটা বা এই ব্যান্ডটা দেখে বুঝতে পারবেন ওইখান থেকে যে টার্মিনালটা বেরিয়েছে সেটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল, আর উল্টো দিকে যেটা আছে ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এটা খুব ভালো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। এই যে মাইনাস সাদা এবং অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা নেগেটিভ, আর উল্টো দিকটা তার মানে এই সোজা যেটা আছে সেটা নেগেটিভ, আর উল্টো দিকে যেটা আছে সেটা পজিটিভ। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আমি ছবিটা একবার দেখাচ্ছি, ভালো করে একটু রিভাইজ করে নিই। যদি কোনো জায়গায় কিছু কনফিউশন মনে হয় তাহলে স্যার আছেন, স্যারকে জিজ্ঞেস করে নিন। আচ্ছা, এই ফুল রেকটিফায়ার যেটা বা যেটা ব্রিজ সার্কিট বলে, এই জায়গাটা পুরো ক্লিয়ার তো? এটা অলরেডি কিন্তু থিওরি ক্লাসেও পড়ানো হয়েছে, এখন আমরা প্র্যাকটিক্যাল করছি। এবার যখন ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল হবে তখন এই ব্রিজ সার্কিট আপনাদের বানাতে দেওয়া হবে, মানে আপনারা নিজেরা হাতে বানাবেন, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ এই ব্রিজ সার্কিট ছাড়া কখনোই কিন্তু আমরা চার্জিং ভাবতে পারবো না। চার্জার মানেই সেখানে এসি থেকে ডিসিতে কনভার্ট করতেই হবে, যে চার্জার ছোট হোক বড় হোক যাই হোক, সেটা আমাদের মোবাইল চার্জার হতে পারে, গাড়ির চার্জার হতে পারে, যে কোনো চার্জার মানেই এসি থেকে ডিসিতে কনভার্ট করতেই হবে। 2 নম্বর এর অ্যাপ্লিকেশন কি আছে না, আমরা এই
আমাদের যে নর্মাল পেট্রোল বা ডিজেল ভেহিকেল যেখানে অল্টারনেটর থাকে, অল্টারনেটরের কাজ কি না ব্যাটারিকে চার্জ করা, অর্থাৎ ইঞ্জিন দিয়ে অল্টারনেটর ঘোরানো হয়, অল্টারনেটর থেকে ব্যাটারি চার্জ হয়। অল্টারনেটর কি কারেন্ট উৎপন্ন করে? অল্টারনেটর উৎপন্ন করে এসি কারেন্ট, মানে যেটাকে আমরা ডায়নামো বলি, বা আমাদের বিয়ে বাড়িতে যে এটা ব্যবহার করি ওটা আছে অল্টারনেটর মতো কাজ করে, এসি কারেন্ট উৎপন্ন করে। সেই এসি কারেন্টকে আমাদের ডিসিতে কনভার্ট করতে হয়, তারপরে ব্যাটারি চার্জ হয়। এখানে এই এসি থেকে ডিসিতে কনভার্ট করতে গেলে তখনও কিন্তু আমাদের এই ডায়োড ব্যবহার করা হয়। তবে ডায়োড অনেক রকমের হয়, একই ধরনের ডায়োড সব জায়গাতে ব্যবহার করা হবে সেরকম বিষয় নয়। সেটা সার্কিট কিভাবে তৈরি করা হচ্ছে এবং সেখানে ওই সার্কিটের অ্যাপ্লিকেশন কি হবে বা কোন পারপাসের জন্য আমরা ইউজ করব তার উপর ভিত্তি করে সেভাবে ডিজাইনটা তৈরি করা। এরকম ভাবেই আমরা আরো কিছু ছোট ছোট সার্কিট, যেগুলো বেসিক সার্কিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ব্যবহারিক বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে থাকে, তো সেই ছোট ছোট সার্কিট গুলো আমরা নেক্সট ক্লাসে যখন সার্কিট ডিজাইন হবে তখন স্যার দেখাবে। ছোট ছোট লোড সার্কিট, ছোট ছোট ক্যাপাসিটর দিয়ে সার্কিট, ট্রানজিস্টর দিয়ে সার্কিট এবং ডায়োড দিয়ে সার্কিট, এই ধরনের ছোট ছোট সার্কিট গুলো আপনারা শিখবেন। আর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু বেসিক সার্কিটটা ইম্পর্টেন্ট, কারণ বড় বড় সার্কিট তৈরি করাটা কোনো বিষয়ই হবে না যদি আমরা ছোট ছোট সার্কিট গুলো এবং তার প্রপার ক্যালকুলেশন গুলো। এইটা হচ্ছে ফিউজ, এটা আমরা প্রত্যেকে দেখেছি, প্রায় দেখেছি আমরা। এই ফিউজ গুলো কি কি আছে? ফিউজ গুলো দু ধরনের মূলত হয়। এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ফিউজ, অর্থাৎ যেহেতু সিলিন্ডারের মতো দেখতে তাই সিলিন্ড্রিক্যাল ফিউজ বলা হয়। আর এইগুলোকে বলা হয় ফ্ল্যাট ফিউজ, বা এগুলোকে ভেহিকেল ফিউজও বলা হয়। কেন না এই ফিউজগুলো মূলত আমরা গাড়ির ক্ষেত্রেই দেখতে পাবো, মানে মোর 80% ব্যবহার হচ্ছে গাড়িতে, সেই জন্য ভেহিকেল ফিউজও বলা হয়। এই ফিউজগুলোতে আমরা কি দেখতে পাবো না বিভিন্ন কালারের ফিউজ দেখতে পাবো। এই বিভিন্ন কালারের যে ফিউজগুলো আছে এর কাজ কি বা এর কেন দেওয়া থাকে না, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেখুন এই ফিউজের গায়ে লেখা আছে 30, এটা বুঝতে পারবে না, এটা 30 লেখা আছে। যেটা রেড কালার আছে এটা 10 লেখা আছে, যেটা এই কালার আছে এটা লেখা আছে 15। তার মানে এরকম ভাবে কালার কোড দেখে বা কালার দেখেই আমরা কিন্তু সহজে বুঝে নিতে পারবো যেটা 10 অ্যাম্পিয়ার, এটা 30 অ্যাম্পিয়ার, এটা 15 অ্যাম্পিয়ার। কেন এটা দেখবো না, তার কারণ হচ্ছে ধরুন এখানে লেখাটা উঠে গেছে, কি বোঝা যাচ্ছে না কেন, যখন আমরা গাড়িতে ব্যবহার করব নোংরা জমে যেতে পারে, বোঝা নাও যেতে পারে, যাতে বাই মিস্টেক আমরা ভুল ফিউজ লাগিয়ে দিতে না পারি, সেই জন্য পুরো কালার কোড করে আলাদা করা আছে। এবং এই কালার কোড কিন্তু ইন্টারন্যাশনাল, অর্থাৎ আমি যদি ব্যাঙ্গালোরে গিয়ে ফিউজ কিনি এই একই নিয়মেই ফিউজ পাবো আমি। তার মানে এই নিয়মটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা যে বিষয়, বাকি বিষয় স্যার ডিটেলস আর আলোচনা করবেন। এরপরে এই যে সিলিন্ড্রিক্যাল ফিউজ, সিলিন্ড্রিক্যাল ফিউজ একই রকম ভাবে এটাও কিন্তু 20 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ারও হয়। কিন্তু এই সিলিন্ড্রিক্যাল ফিউজের সুবিধা হচ্ছে এটা 1 অ্যাম্পিয়ারও হয়, 2 অ্যাম্পিয়ার হয়, 3 অ্যাম্পিয়ার হয়, 5 অ্যাম্পিয়ার হয়। তার মানে খুব কম অ্যাম্পিয়ারের জায়গায় আমরা এই ফিউজগুলো দেখতে পাবো। এই ফিউজ কোথায় অ্যাপ্লিকেশন করা হয় না, আমাদের বাড়িতে যে ইনভার্টার থাকে বা স্টেবিলাইজার থাকে, এই ধরনের যে কম্পোনেন্ট গুলো থাকে সেখানে আমরা এই ধরনের ফিউজ দেখতে পাবো। এবং যদি আমরা ডেস্কটপ ডেস্কটপ দেখি, ডেস্কটপের ভেতরেও কোনো কোনো জায়গাতে এই ধরনের ফিউজগুলো ব্যবহার করে, মূলত যেগুলো একটু সূক্ষ্ম যে কম্পোনেন্ট গুলো আমরা ব্যবহার করি বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করি, সেখানে এই ধরনের ফিউজ আমরা দেখতে পাবো। এবং অটোমোবাইলের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাবো। এটা কোথায় দেখতে পাবো, আমরা যদি ইভি টু হুইলারে যাই, ইভি টু হুইলারে যে ফিউজটা ব্যবহার করা হয় সেটা কিন্তু এই ফিউজ না, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ফিউজ ব্যবহার করা হয়। ঠিক আছে,
এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে? না স্যার। এবার প্রশ্ন হচ্ছে, আমরা সার্কিটে যে ফিউজ ব্যবহার করছি, ফিউজের কাজ কি, মানে কেন আমরা সার্কিটে ফিউজ ব্যবহার করব? কে একজন বলুন, আমরা সার্কিটে কেন ফিউজ ব্যবহার করব? স্যার সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য ফিউজটা ব্যবহার করা হয়, কারণ যখন তান্ত্রিক। সার্কিটের মধ্যে হ্যাঁ, বেশি হ্যাঁ। অ্যাম্পিয়ারের লোড চলে আসে, তখন স্যার ফিউজটা ব্রেক করে মানে গলে গিয়ে সার্কিটটাকে বাঁচিয়ে দেয় আর কি, এই কারণে ব্যবহার করা হয়। তার মানে এই যে ফিউজ গুলো ব্যবহার করা হয়, এটা কিন্তু সার্কিট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা ভোল্টেজ, একটা অ্যাম্পিয়ার। ফিউজের কাজ কিন্তু অ্যাম্পিয়ার কন্ট্রোল করা, ভোল্টেজ কন্ট্রোল করা নয়। মানে এই যে লালটা যে 10 অ্যাম্পিয়ারের ফিউজ, এই ফিউজটা যেখানে লাগানো থাকবে, যদি সেখানে 10 অ্যাম্পিয়ারের জায়গায় 11 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার যায়, তাহলেও হয়তো নষ্ট না হতে পারে, কিন্তু 14-15 অ্যাম্পিয়ার হয়ে গেলেই এই ফিউজটা কিন্তু জ্বলে গিয়ে কাট আউট করে দেবে। তার মানে হঠাৎ করে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় কোনো সার্কিটে, তখন এই ফিউজটা ওই সার্কিটকে বাঁচাবে। এই কারণে এই ফিউজগুলোর গায়ে অ্যাম্পিয়ার লেখা থাকে, ভোল্টেজ কিন্তু লেখা থাকে না। কেন না, ফিউজের কাজ হচ্ছে অ্যাম্পিয়ার প্রোটেক্ট করা। আর শর্ট সার্কিট যেটা আমরা বলি, মূলত ফিউজটা ভালো করে শর্ট সার্কিটের জন্য। শর্ট সার্কিট যেটা বলি, শর্ট সার্কিটের ফাংশনটাই হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে যখনই শর্ট হয়ে যাবে বা শর্ট সার্কিট হবে, তখন হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যায়। এবং আমরা যত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগা আমরা দেখেছি বা খবরের ব্যাপারে দেখেছি, পড়েছি, সবই কিন্তু হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যাওয়ার কারণেই হয়। কেন না, হঠাৎ করে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায়, তখন একটা ওয়্যার, মানে যেটা হয় নর্মাল, যদি একটা, এটা যদি একটা ওয়্যার হয়, এই পেনটা যদি একটা ওয়্যার হয়, তাহলে মোটা। কিন্তু যদি এই এই ওয়্যারের জায়গায় আমি যদি এই ওয়্যারটা ব্যবহার করি, এই এই যে সরু ওয়্যারটা ব্যবহার করি, তাহলে এই মোটা ওয়্যার যে পরিমাণ অ্যাম্পিয়ার বহন করতে পারবে, এই কিন্তু পারবে না। এবার হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে যদি এই সরু তারের ভেতর থেকে অ্যাম্পিয়ার বেড়ে যায়, তাহলে এত বেশি পরিমাণ অ্যাম্পিয়ার এই তারের মধ্যে দিয়ে যখন যাবে, তখন তার কি হবে, হিট হবে, গরম হবে। গরম হয়ে গিয়ে, গরমটা যদি অনেক বেশি হয়, তাহলে গলে যাবে। আর গলে যাওয়া মানেই ওখানে হিট উৎপন্ন করবে, এবং ওর সংস্পর্শে যদি কোনো কোনো মানে কাপড় বা প্লাস্টিক জাতীয় কিছু বা কাঠ কাছাকাছি মধ্যে থাকে, সেটা হিট হয়ে গিয়ে জ্বলে যায় বা আগুন লেগে যায়। এইভাবেই কিন্তু শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এবার হিট কতটা উৎপন্ন করবে, সেগুলো কিন্তু আমাদের অলরেডি থিওরিতে আলোচনা করা হয়েছে। যেটা আমাদের প্রথমের দিকে যে সূত্রগুলো ছিল, ওহমের সূত্র, ভি সমান আইআর, সেই সূত্র থেকে আমরা অ্যাম্পিয়ার, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এইগুলো আলোচনা আমরা কিন্তু অলরেডি করেছি। এবার রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে না, আর সমান রো ইন্টু এল বাই এ, অর্থাৎ একটা তার কতটা মোটা, কতটা লম্বা, এবং সেই তারটা কোন মেটেরিয়ালের তৈরি, তামা দিয়ে তৈরি নাকি অ্যালুমিনিয়ামের তৈরি, সেটার উপর ডিপেন্ড করবে ও রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করবে হিট, কতটা হিট উৎপন্ন করবে সেটা ডিপেন্ড করছে রেজিস্ট্যান্সের উপর। তা সরু তার রেজিস্ট্যান্স বেশি, যদি ভেতর থেকে অতিরিক্ত অ্যাম্পিয়ার পাঠানোর চেষ্টা করি, তখনই হিট উৎপন্ন করবে। কেন, হাই রেজিস্ট্যান্স কোনো ওয়্যারের ভেতর থেকে যদি আমি বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ চেষ্টা করি, তখনই এটা হিট উৎপন্ন করবে। আচ্ছা, আমরা এরপর মসফেট নিয়ে আলোচনা করছি। মসফেট ট্রানজিস্টার মোটামুটি একই রকম, আমরা কাজ জানি। যে আমরা কোন পারপাসে ইউজ করি মসফেট বা ট্রানজিস্টার, সেটা হচ্ছে আমাদের সুইচিং পারপাসে। আমাদের যে কন্ট্রোল সার্কিটের যে সুইচিং এর দরকার হয়, হঠাৎ করে স্পিড বাড়ানো, স্পিড কমানো, কন্ট্রোলার দিয়ে যেগুলো কন্ট্রোল করা হয়, তার ক্ষেত্রে কিন্তু মূল যে ড্রাইভার সে হচ্ছে মসফেট। ঠিক আছে, ট্রানজিস্টার আর মসফেটের যে পার্থক্য, সেটা আমাদের থিওরি ক্লাসে আলোচনা হয়েছিল, যে ট্রানজিস্টারের তুলনায় মসফেটের সুইচিং ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি, সেই জন্য আমরা মসফেট ইউজ করি বেশি। আগেকার দিনে ট্রানজিস্টার ইউজ করা হতো। ট্রানজিস্টারের সুইচিং ফ্রিকোয়েন্সি কেন কম, কারণ আমরা জানি যে পুরোনো দিনের যে রেডিও, ট্রানজিস্টার রেডিও বলা হতো, সেখানে আমরা ঘুরিয়ে যে চ্যানেল চেঞ্জ করতাম, সেটা অ্যাকচুয়ালি আমরা কি সেট করতাম, আমরা হচ্ছে ট্রানজিস্টারের যে বিটা অর্থাৎ এইচএফই বলা হয়, মানে এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টারের যে পারফরমেন্স গেন গেন প্যারামিটার বলা হয় এটাকে। তো
অ্যাকচুয়ালি এই বিটার উপর নির্ভর করে ট্রানজিস্টারের যে ভ্যালুটা চেঞ্জ হতো। এটা আমরা দেখেছিলাম যে বেস কারেন্ট আর এমিটার কারেন্ট এর রেশিও, এটা হচ্ছে বিটা। তো এই বিটাটা কিরকম হয় সেটা সেই রেঞ্জটা আপনারা প্রপার যে ট্রানজিস্টার বা মসফেটের যে ডেটা সেট থাকে, কোনো ট্রানজিস্টার বা মসফেট নিয়ে কাজ করার আগেই আপনারা চেষ্টা করবেন যে সেই ট্রানজিস্টার বা মসফেটের ডেটা সেটটা ডাউনলোড করে নিতে। এর ওপরে মডেল নাম্বারটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাচ্ছে মডেল নাম্বারটা দেখা যাচ্ছে না, মডেল দেখা নাম্বারটা যাচ্ছে না। বলছেন। হ্যাঁ, মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে IRF 9540। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এই যে মসফেটটা, এটা আপনারা যখন কাজ করবেন ডেটা সেটটা ডাউনলোড করানোর চেষ্টা করবেন, সার্চ করবেন এটা, এই মডেল নাম্বারটা লিখে ডেটা সেট লিখে সার্চ করলেই যে কোনো ওয়েবসাইটে এটা ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আগে আমরা দেখে নিই এটার কি কি টার্মিনালগুলো আছে। ঠিক আছে, আপনি যদি এটাকে সামনের দিক করে ধরেন, অর্থাৎ এটা দেখুন পেছনের দিক, পেছনের দিকটা দেখতে এরকম আর সামনের দিকটা দেখতে এরকম। ঠিক আছে, বক্স মতো। তো এই বক্সটা আর এই হোলটাকে সামনের দিকে যদি ধরেন, তাহলে তিনটে টার্মিনাল আছে। তিনটে টার্মিনাল কি? জিডিএস মনে রাখবেন, জিডিএস মসফেটের ক্ষেত্রে। একদম বাঁ দিক থেকে টার্মিনালটা হচ্ছে জি, মানে জি মানে হচ্ছে গেট, আর মিডল হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ড্রেন, আর এস মানে হচ্ছে সোর্স। স্যার ওই গেট ইমিটার বেস কালেক্টর যেটা ওইটা কি? যেটা হচ্ছে ট্রানজিস্টার, এমিটার বেস কারেক্টার যেটা ছিল সেটা হচ্ছে ট্রানজিস্টারের, আর এটা হচ্ছে মসফেটের। ঠিক আছে, একটু ডিফারেন্ট আছে ট্রানজিস্টার আর মসফেট। এটা গেট ড্রেন সোর্স, ওটা হচ্ছে এমিটার বেস কালেক্টর। তো এবার আমরা বেসিক যে টেস্ট, যে এটা ভালো আছে না খারাপ আছে, সিম্বলটাকে দেখিয়ে দিই। মসফেটের সিম্বলটা এরকম হয়। এরকম দেখতে হয় সিম্বলটা। ঠিক আছে, এই দিক থেকে একটা ডায়োড নামানো থাকে, এটার ভেতরেই থাকে ইন্টিগ্রেট করা। তো এইটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। সুতরাং এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এই সোর্স আর ড্রেন এর মধ্যে একটা, আমরা যদি মাল্টিমিটার কন্টিনিউটি মোডে দেখি, ড্রেন আর সোর্সের মধ্যে যেহেতু ডায়োড আছে, আমরা এইভাবে চেক করতে পারি ডায়োডটা ঠিক আছে কিনা, মসফেটটা তাহলে ঠিক ভালো আছে কিনা চেক করতে পারবো যদি ডায়োডটা ঠিক থাকে। ঠিক আছে, তো এবার তার মানে বোঝা যাচ্ছে যে ড্রেন আর সোর্স এর মধ্যে আমরা যদি মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে রেখে প্রবগুলোকে আটকাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে এটা ঠিক আছে না ভুল আছে। দেখুন আমি চেক করছি মাল্টিমিটারটাকে প্রথমে আমি ডায়োড মোডে রেখেছি বা কন্টিনিউটি মোডে রেখেছি। ঠিক আছে, এরপরে আমি এই যে লালটা অর্থাৎ যেটা পজিটিভ, সেটা আমি মিডিলটায় দেখছি, মিডিলটা কি আছে ড্রেন। ঠিক আছে, তাহলে অর্থাৎ এটা ডায়োডের পি সাইডটা যেটা ড্রেন, সেটাতে আমি লাল পজিটিভ দিলাম, আর এন সাইডটাতে আমি নেগেটিভ দিলাম এস। দেখুন এখানে একটা ভ্যালু শো করছে। ঠিক আছে, আর আপনি এদিকে ঠেকালেও কোনো ভ্যালু পাবেন না, বা অন্য যে কোনো কম্বিনেশনে আপনি কোনো ভ্যালু পাবেন না। ঠিক আছে, শুধুমাত্র এই লাল তারটা মিডিলে আর কালো তারটাকে যদি একদম ধারেরটায় লাগান ডান সাইডে, অর্থাৎ ড্রেন আর সোর্সের মাঝখানে আপনি যদি ঠেকান, তাহলে কিন্তু একটা ভ্যালু দেখতে পাবেন। তার মানে এটা মসফেটটা ঠিক আছে। এটা হচ্ছে বেসিক চেক করা। এরপর আমরা পরবর্তীকালে মসফেট দিয়ে আমরা যে সার্কিট বানানো যায় সেটা বানিয়ে দেখবো এবং সেইভাবে চেক করব রিডিং নেওয়া। তো আপাতত এটা হচ্ছে বেসিক টেস্ট, যে মসফেটটা ভালো আছে না খারাপ আছে সেটা চেক। ঠিক আছে।
আচ্ছা, দেখুন এই যে ওপরের যেটা আছে বডিটা, এই বডিটা ডিরেক্টলি ড্রেনের সাথে শর্ট করা থাকে, সেই জন্য আমার কন্টিনিউটি মোডে বাজার বাজলো কিন্তু, ঠিক আছে। তো এই যে ওপরের বডিটা, এটার সাথে ড্রেন শর্ট করা থাকে, মানে অনেক সময় কি হয়, তিনটে টার্মিনাল খুব কাছাকাছি, যেহেতু আমাদেরকে যদি কানেকশন বের করতে হয় ড্রেন থেকে, আমরা এই ওপরের এটার থেকেও কানেকশন বের করে নিতে পারি, যে বডিটা আছে ওখান থেকে। এই বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার সাউন্ড আসছে না? আচ্ছা, এরপরে দেখুন এটা হচ্ছে আমাদের কাছে ট্রানজিস্টার আছে, ঠিক আছে। এই ট্রানজিস্টারটার নাম নেম প্লেটে যেটা লেখা আছে আমি বলে দিচ্ছি, সিটিবিসি 5478। ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। সেম ভাবে ডেটা সেট ডাউনলোড করে এর বিভিন্ন প্যারামিটার কি আছে, গেন কি আছে, সেগুলো আমরা দেখতে পাবো। তো বেসিক চেক করার জন্য আমরা কি করব না, যদি এনপিএন ট্রানজিস্টার হয়, হ্যাঁ বলে দিই, এটা যদি এনপিএন ট্রানজিস্টার হয়, তাহলে আমার কাছে এমিটার বেস কালেক্টর সিম্বলটা কিরকম হয়, ঠিক আছে। তো এমিটার বেস কালেক্টর এরকম যদি থাকে, তাহলে আমি কি করব না, আমরা জানি যে এইটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। বেস আর এমিটারের মধ্যে একটা ডায়োড, আমরা জানি যে এখানে একটা ডায়োড থাকে, তাহলে বেস আর এমিটারের মধ্যে ঠেকালে আমরা একটা কন্টিনিউটি মোডে যদি রাখি, তাহলে একটা রিডিং দেখতে পাবো, ঠিক আছে। আর বাকি কোনো কম্বিনেশনে রিডিং দেখতে পাবো না। এটা হচ্ছে বেসিক চেক, যে একটা ট্রানজিস্টার ভালো আছে না খারাপ আছে সেটা কিভাবে চেক করবো। সুতরাং দেখুন আমি ঠেকাচ্ছি প্রবগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে বুঝবো আমরা কোনটা বেস এমিটার কালেক্টর? দেখুন, এটা ট্রানজিস্টার ধরার নিয়ম হচ্ছে, যে দিকটা ফ্ল্যাট আছে সেই দিকটাতে নাম্বারগুলো লেখা থাকবে। ট্রানজিস্টারের যে নামটা, হ্যাঁ, ট্রানজিস্টারের যে নামটা দেখুন লেখা আছে কোথায়, এটা হচ্ছে ফ্ল্যাট সারফেসটাতে। উল্টো দিকটা হচ্ছে গোল সিলিন্ড্রিকাল, একদিকটা হচ্ছে ফ্ল্যাট, সেদিকটাতে নাম্বারটা লেখা থাকবে, ঠিক আছে। এবার এটা যে নাম্বারটা লেখা আছে,
এই নাম্বারটা বরাবর আপনার সামনে যদি ধরেন তাহলে তাহলে এই বাঁ সাইডেরটা হচ্ছে এমিটার, মাঝখানে একটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। বেশ মিটার ধরলে ভাই। দেখুন তাহলে বেসের ডায়োডটা কিরকম আছে, এরকম বরাবর আছে। তো বেসে পজিটিভ আর এমিটারে নেগেটিভ, ঠিক আছে। তো এই কানেকশনে আমরা যদি ঠেকাই তাহলে মাল্টিমিটারে কিন্তু রিডিংটা দেখতে পাবো। এখন এইটা হচ্ছে আমাদের এমিটার, এটা বেস। তাহলে বেসে আমি ঠেকাচ্ছি পজিটিভটা আর এমিটারে দেখাচ্ছি নেগেটিভটা। এখন একটা ভ্যালু দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে, আর বাকি কোনো কম্বিনেশনে কিন্তু ভ্যালু দেখতে পাবেন না। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা চেক করতে পারি যে ট্রানজিস্টার ভালো আছে না খারাপ আছে। এনপিএন ট্রানজিস্টার, বেস, এমিটার, কালেক্টর। বেস আর এমিটারের মাঝখানে বেসে যদি পজিটিভ আর এমিটারে যদি নেগেটিভটা থাকাই তাহলে ডায়োডের মতো আমাকে একটা ভ্যালু শো করবে। এটা থেকে বুঝতে পারবো যে এটা ট্রানজিস্টারটা ভালো আছে না খারাপ আছে। বলছি স্যার, ওটা পিএনপি ট্রানজিস্টার না এনপিএন হ্যাঁ, ট্রানজিস্টার, ওটা বলছি বুঝবো কি করে? ওটা বলছি। যেমন এনপিএন আর পিএনপি জাস্ট উল্টো। তার মানে কি, এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা এন হচ্ছে কালেক্টর, বেসে হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। তার মানে এই যে পি টু এন, এখানে একটা ডায়োড আছে, বুঝে যাচ্ছি। সেই জন্য আমরা এখানে একটা ডায়োডের মতো বিহেভিয়ার দেখতে পেলাম। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। অর্থাৎ এনপিএন ট্রানজিস্টারে আপনি যদি এমিটার আর বেস এর মাঝখানে আপনি যদি ধরেন তাহলে ভোল্টেজ ড্রপ দেখতে পাবেন। আর পিএনপির ক্ষেত্রে কি হয়, কালেক্টর আর বেস এর মাঝখানে একটা ডায়োডের বিহেভিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। আমাদের কাছে এখন পিএনপি ট্রানজিস্টার নেই, সেই জন্য আমরা এনপিএন ট্রানজিস্টারটা দিয়ে দেখালাম। তো এখানে যে যেমন আমরা দেখলাম ভোল্টেজ ড্রপটা দেখতে পেলাম বা রিডিংটা দেখতে পেলাম বেস আর এমিটারের মধ্যে, ওখানে আপনি কালেক্টর আর বেসের মধ্যে ভোল্টেজ ড্রপটা দেখতে পাবেন। আর এক্ষেত্রে কি হচ্ছে না, আমরা মিডিলটায় পজিটিভটা ধরছি, ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে আমাদের এনপিএন। আর যদি উল্টো করতাম কানেকশনটা, অর্থাৎ মিডিলটাতে নেগেটিভ করতাম, তাহলে হচ্ছে রেফারেন্সটা উল্টো হতো, তখন সেটা হতো পিএনপি। তার মানে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে এটা আমরা পজিটিভটা ধরলাম মিডিলে, আর নেগেটিভটা হলে তাহলে এটা হতো, মানে মিডিলে নেগেটিভটা ধরলে সেটা হলো পিএনপি। এটা সব থেকে চেনার উপায়, রেফারেন্স। এটা দেখুন, চেক করে একবার দেখাচ্ছি। দেখুন মিডিলটায় লালটা ধরেছি আর সাইডে কালোটা, সেই জন্য এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। জাস্ট এই কানেকশনটা উল্টো করে দিলেই যদি এখানে ভ্যালুটা দেখাতো তাহলে সেটা হতো পিএনপি ট্রানজিস্টার। মিডিলটায় কালো আর এটাতে লাল। এখন এখানে ভ্যালু শো করছে না, কিন্তু এটা যদি পিএনপি ট্রানজিস্টার হতো তাহলে এটা ভ্যালু শো করতো। বুঝা গেল? যদি কিছু কনফিউশন থাকে জিজ্ঞাসা করুন।
না স্যার, বুঝতে পেরেছি।